বাংলাদেশ সহ ৯টি দেশের জন্য অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল সংযুক্ত আরব আমিরাত, কার্যকর ২০২৬ সালের জানুয়ারি থেকে। আমেরিকায় গোল্ড কার্ড ভিসা চালুর ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্লাটিনাম কার্ড চালুর প্রস্তাব। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিলে আমেরিকা। ইসরায়েলের কাছে ৭৮,০০০ কোটি টাকার অস্ত্র গোলাবারুদ বিক্রি করছে দেশটি। সব বিরোধ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য ফ্রন্ট গঠনে সৌদি আরবের প্রতি আহ্বান হিজবুল্লাহর। সুদানে মসজিদে হামলায় ৭৮ জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশ সহ ৯টি দেশের জন্য অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। নিষেধাজ্ঞা কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে। এ নিষেধাজ্ঞার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশের নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ভিসার আবেদন করতে পারবেন না। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ছাড়াও এ তালিকায় আছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। নিষেধাজ্ঞার কারণ জানায়নি আরব আমিরাত। তবে যারা বৈধ ভিসা নিয়ে আমিরাতে বসবাস করছেন তারা এই নিষেধাজ্ঞায় পড়ছেন না। ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় সশস্ত্র দুষ্কৃতিকারীদের হামলায় ৩৩ আসাম রাইফেলসের ২ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪ জন। শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয়। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। রাজ্য পুলিশ ধারণা করছে উপত্যকা ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এ হামলা করেছে। ২০২৩ সালের ৩ মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হয়। সবশেষ হিসেব অনুযায়ী এ সহিংসতায় বেসামরিক নাগরিক, সেনা, পুলিশ সহ ২৬০ জনের বেশি মারা গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর রাজ্য পরিদর্শনের ৬ দিন পর গতকাল হামলা হলো। নির্বাহী আদেশে নতুন গোল্ড কার্ড ভিসা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কর্মসূচির মাধ্যমে উচ্চ আর্থিক সক্ষমতা সম্পন্ন বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। বিশ্বের অসাধারণ এবং শীর্ষ স্তরের মানুষদের যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে নতুন এ প্রোগ্রাম চালু করা হয়েছে। এসব মানুষ আমেরিকানদের ব্যবসা ও কর্মসংস্থান করতে পারবেন। এছাড়াও ট্রাম্প প্ল্যাটিনাম কার্ড নামে একটি নতুন ভিসার প্রস্তাব দেওয়া হয়েছে। এর জন্য খরচ হবে $৫০ লাখ। এই ভিসা বিদেশিদের যুক্তরাষ্ট্রে ২৭০ দিন পর্যন্ত বসবাসের সুযোগ দিবে। এখন থেকে H-1B ভিসায় বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে মার্কিন কোম্পানিগুলোকে প্রতিটি ভিসার জন্য বছরে $১ লাখ দিতে হবে। নতুন এক প্রোক্লেমেশন জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সই করা এ নির্দেশনার কারণে বড় ধাক্কা লাগতে পারে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের সবচেয়ে বেশি নির্ভরশীল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে। ভারত ও চীনের নাগরিকরা এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী। এ কারণে দক্ষিণ এশিয়ার আইটি পেশাজীবীদের ওপরও এর সরাসরি প্রভাব পড়বে। H-1B ভিসা যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী আনার জন্য দেয়া হয়। গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিউ ইয়র্কে বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি। প্রস্তাবে ডেনমার্কের জাতিসংঘ প্রতিনিধি ক্রিস্টিনা মার্কাস লাসেন বলেছেন, গাজায় দুর্ভিক্ষ চলছে। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক উপবিশেষ দূত মর্গান অর্টাগাস বলেন, এ যুদ্ধের জন্য দায়ী হামাস। জিম্মিদের মুক্তি দিয়ে অস্ত্র জমা দিলে যুদ্ধ আজই শেষ হতে পারে। এদিকে গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪৬ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৬৫,১৭৪ ফিলিস্তিনি নিহত হলেন, আহত হয়েছেন ১,৬৬,০৭১ জন। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গেল ২৪ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে একজন ফিলিস্তিনি নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। সবশেষ হিসেবে গাজায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে মারা গেছেন ২৫১৪ জন, আহত হয়েছেন ১৮,৪৩১ জন। ইসরায়েলের কাছে $৬৪০ কোটি কিংবা প্রায় ৭৮,০০০ কোটি বাংলাদেশি টাকার অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই চালানে গোলাবারুদ,
38টি AH-64 অ্যাপাচি হেলিকপ্টার এবং ৩,২৫০টি ট্যাঙ্ক থাকবে। হেলিকপ্টারগুলোর দাম ধরা হয়েছে $৩৮০ কোটি আর ট্যাঙ্কগুলোর দাম $১৯০ কোটি। বাকি $৭০ কোটি খরচ হবে যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য। ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এদিকে নিজেদের মজুদ পূরণের জন্য ইউরোপীয় দেশগুলোকে নির্দিষ্ট কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করবে মার্কিন সরকার। দ্য আটলান্টিক ম্যাগাজিন জানিয়েছে, উপ প্রতিরক্ষা মন্ত্রী এলব্রিস কলবি চলতি মাসের প্রথম দিকে পররাষ্ট্র দপ্তরকে বলেছিলেন তিনি বিদেশে নির্দিষ্ট কিছু সামরিক সরঞ্জাম সরবরাহের প্রয়োজন মনে করেন না। এ কারণে ডেনমার্কের কাছে প্যাট্রিয়ট সিস্টেম বিক্রির অনুমোদন দেননি, কারণ এগুলো যুক্তরাষ্ট্রের কাছেই পর্যাপ্ত পরিমাণে নেই। এ কারণে পেন্টাগন দুর্লভ অস্ত্রের একটি তালিকা তৈরি করেছে। ইউরোপীয় মিত্রদের কাছে সেগুলো বিক্রি বন্ধ করার পরিকল্পনা করেছে। অতীতের বিরোধ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার গোষ্ঠীটির প্রধান শেখ নাইম কাসেম রিয়াদের সঙ্গে সম্পর্ক উন্নয়নেরও প্রস্তাব দিয়েছেন। কাসেম আশ্বাস দেন, হিজবুল্লাহর অস্ত্রগুলো ইসরায়েলি শত্রুর জন্য, লেবানন, সৌদি আরব বা অন্য কারো জন্য নয়। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সম্প্রতি রিয়াদ, ওয়াশিংটন এবং লেবাননে হিজবুল্লাহর প্রতিদ্বন্দ্বীরা লেবানন সরকারকে চাপ দিচ্ছে। এ প্রসঙ্গে নাইম বলেন, হিজবুল্লাহকে চাপ দিলে ইসরায়েলের সুবিধা হবে, কারণ হিজবুল্লাহ ইসরায়েলকে দমন করতে চায়। সুদানে একটি মসজিদে ড্রোন হামলায় ৭৮ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলের এলফাসের শহরে এ হামলা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক ইমার্জেন্সি রেসপন্স গ্রুপ জানায়, আবু শৌক ক্যাম্পের মসজিদে এ হামলা হয়। মসজিদটি রাজধানী দারফুরের উত্তর দিকে অবস্থিত। বিবিসি জানায়, হামলার জন্য আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF-কে দায়ী করা হয়েছে, তবে এখনও দায় স্বীকার করেনি RSF। দেশটিতে ২ বছরেরও বেশি সময় ধরে RSF এবং সেনাবাহিনী ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। ৩টি রাশিয়ান MiG-31 যুদ্ধবিমান শুক্রবার ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে ১২ মিনিট বিচরণ করেছে। সামরিক জোট ন্যাটো সদস্য দেশ এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার এই আচরণকে নির্লজ্জ বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে কি করা যায় সে ব্যাপারে ন্যাটোর পরামর্শও চেয়েছে। যুক্তরাষ্ট্রে এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান প্রিক বলেছেন, এস্তোনিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ গুরুতর। বেশ কিছুদিন ধরে ন্যাটোকে পরীক্ষা করার চেষ্টা করছে রাশিয়া। তিনি বলেন, রাশিয়া চায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ন্যাটো দেশগুলো ইউক্রেনকে সমর্থনের চিন্তা বাদ দিয়ে নিজেদের প্রতিরক্ষা নিয়ে চিন্তা করুক। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী KP শর্মা ওলি সেনাবাহিনীর ব্যারাক থেকে নিজের বাড়িতে গেছেন। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি সূত্র। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো কিছুই জানানো হয়নি, তবে নেপালি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কাঠমান্ডুর ১৫ কিলোমিটার দূরের ভক্তপুরের ব্যক্তিগত বাড়িতে গেছেন তিনি। গেল ৯ সেপ্টেম্বর গণ আন্দোলনের তোপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন KP শর্মা। নিরাপত্তার জন্য তিনি তখন সেনাবাহিনীর সহায়তা চান। ধারণা করা হচ্ছে তাকে উত্তর কাঠমান্ডুর শিবাপুরী ব্যারাকে নিয়ে গিয়েছিল নেপালি সেনাবাহিনী। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।